চিঠির তারিখটা পরখ করে একবার দেখলেন। আজ থেকে ঠিক 6 বছর আগের লেখা চিঠি। যখন তিনি ইতালিতে ছিলেন তখনকার। ওর সঙ্গে ওনার তখন কোনো যোগাযোগ ছিল না। তখন অভিমান করে তার প্রিয় অভিমানীটি কত কি লিখেছে। চিঠিটা সম্পূর্ণ পড়া শেষ করে তার দম বন্ধ করার মতন অনুভূতি জাগলো। জিভটা শুকিয়ে জলহীন মরুভূমি, বুকটা থকথক করছে, কখনো কখনো চিনচিন করে, কখনো বিদ্যুৎ গতিতে লাফায় ছাপায়। হৃৎপিণ্ড যেন বক্ষল হৃৎস্পন্দনের মধ্যে থেকে থুকপুক করে বেরিয়ে লাফিয়ে আসতে চাইছে। দু চোখে তার সমুদ্রের ন্যায় টালমাটাল জোয়ার। বুক পুড়ছে, ফাটছে, অতঃপর ভীষণ ভারী ভারী লাগে। নিঃশ্বাস পড়ে থেমে থেমে ভারী ভারী ওর হৃদয় ভাঙা নিঃশ্বাস, ছটফটিয়ে যাওয়া নিঃশ্বাস, দম বন্ধ করার মতো অনুভূতি সে পাচ্ছে না। নিজেকে দমিয়ে রাখতে হঠাৎ দাঁড়িয়ে পড়েন। চক্ষু দেশের কার্নিশ পেয়ে দু ফোঁটা বুক ভাঙা হৃদয় মুচড়ানো প্রলয় অশ্রু বেরল। সে বড় বড় পা ফেলে ট্রি হোম থেকে বেরিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে রমিজ পিছু থেকে ঢাকল, ভাই খাবার খাবেন না? তিনি থামলেন, বাম হাতের তালু দিয়ে ভেজা চোখের পাপড়ি মুছলেন, তবে পিছু আর ঘুরলেন না। বললেন মলিন মুখে, ক্ষুধা আর নেই, মুখে রুচি নষ্ট। রমিজ অবাক নেত্রে চেয়ে থাকলো। সে জানে মূল কাহিনী কি, তবে তেমন কিছু বলল না। বললেও আহামরি লাভ নেই। দুপুরের দিকে নিখিল খবর দিল দুপুরে লাঞ্চটা যেন তিনি ওদের বাড়িতে গিয়ে করেন। তিনি গেলেন, দরজা খুলে দিল ইরা। রমিজ নিখিলদের বাড়িতে ইরাকে উঠিয়ে দিয়েছে। এখানে ইচ্ছের সঙ্গে থাকে। ইরা ওনার রক্তাক্ত দৃষ্টিজোড়া আর মলিন মুখটার দিকে তাকিয়ে থাকে। আচমকা তার বুকটা কেঁপে উঠছে। লোকটার এত দুঃখ কেন? সব দুঃখ যদি তার হতে পারত। তার ধ্যান ভাঙলো ওনার পায়ের শব্দে। ওর পাশ কাটিয়ে সামনের ঘরে খাটে চিত হয়ে শুয়ে পড়েন তিনি, দৃষ্টিজোড়া বন্ধ, মাথার নিচে দু হাত। ইরা এক পলক ওনার অবস্থান পর্যবেক্ষণ করে, এরপরে বলে, আপনার কি খারাপ লাগছে? উনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। জবাবে হ্যাঁ নাও কিছু অবধি বললেন না। ইরা পুনরায় জিজ্ঞেস করল, নাও ভাই, আপনার কি মাথা ব্যথা করছে? মাথা টিপে দেব? তিনি সামান্য বিরক্ত হলেন, চোখ দুটি খুলে কুচকে নেন। না, তুই যা। ইরা আর বেশি কিছু জিজ্ঞেস করলো না। শেষে যদি ঠাটি একটি থাপড় বসিয়ে দেয় গালে। এমনিতেই ওই দিন যা একটা চর খেয়েছে, গালটা এখনো তার ব্যথায় চঞ্চন করছে। না হাফ এসেছে শুনে ইচ্ছে রুম থেকে এক প্রকার উম্মাদের মতন ছুটতে আসে। এসেই ওনার পা জোরে শক্ত করে আঁকড়ে ধরল, অতঃপর করে কেঁদে ফেলল। তিনি আশ্চর্য, ভারী আশ্চর্য। তবে কাদার কারণটি নিজ থেকে ব্যাখ্যা চাইলেন, অপেক্ষা রইলেন ও নিজেই যেন বলুক। ইচ্ছে সময় নিল, তারপর বলল, আমি পাপ করেছি, ভয়ঙ্কর পাপ। আমার উপর অভিশাপ লেগেছে না ভাই, অনেক অভিশাপ। দেখুন না আমি ভালো নেই। উনি উঠে বসেন, স্নেহের হাত বাড়িয়ে রাখেন ইচ্ছের গালে। অনেক শুকিয়ে গেছিস, কালো হয়ে গেছিস, খাস না নাকি ঠিক মতন? এত রোগা কেন? আমার খাওয়ার রুচি ওঠে না না ভাই। আমি যে ইতিহাসে সর্বসেরা বেঈমান হয়ে গেলাম। নিজের বোন সমতুল্য বান্ধবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করার ফল বিধাতা আজ আমাকে দুহাত ভরে দিচ্ছে। না হলে দেখুন না, দুইবার মেট্রিক দিয়েছি, তবুও ফেল। এইসব আমার পাপের শাস্তি। আমার ছোটবেলার বান্ধবী হারিয়ে গেছে না ভাই। আমি ভালো নেই ওকে ছাড়া। আমার জীবনে সুখ নেই, আনন্দ নেই। বিভৎস বিভীষিকার তমিষ্টায় সব তলিয়ে গেছে, সব বিষাদ লাগে। এতটা বছর আমি শুধু আপনার অপেক্ষায় ছিলাম, কবে আপনি আসবেন, আমার কলেজের বান্ধবীটাকে খুঁজে দেবেন। আজ আমার অপেক্ষার শেষ হয়েছে। এখন আমার একটা কথা রাখবেন, আমার প্রাণপ্রিয় কলেজের বান্ধবীটাকে ফিরিয়ে এনে দেন না ভাই। দরকার পড়লে ওর দুপা ধরে আমি মাপ চাইবো, তবু ওকে একবার দেখতে চাই। সেই বেচারির সাথে সবচেয়ে বড় বেমানিটা আমি করেছি। স্বার্থপর আমি একটা। দুঃসময়ে ওর পাশে ছিলাম না, আজ তার শাস্তি আমি হাড়ে হাড়ে পাচ্ছি। ও না ভাই, দেন না ফিরিয়ে এনে ওকে, প্লিজ দেন। কথাগুলি বলে ইচ্ছে ছোট ভেঙে কেঁদে দিল। নওয়াব চিত হয়ে বিছানা আবার শুয়ে পড়ে। খানিকটা সময় নেয়, এরপরে বলে, দুঃসময় যে পাশে থাকে না, তার মতন বেইমানের কোনো ক্ষমা হয় না। আমি তো পরিস্থিতির শিকার ছিলাম, কিন্তু তুই কেন জেনে বুঝে এমনটা করলি? জানতিস তো ও নিষ্পাপ ছিল, তবুও ওর উপর থেকে মুখ ঘুরিয়ে নিলি। আমার চেয়ে বড় নিমখারাম তো তুই। ইচ্ছে রে, তুই আমার সামনে থেকে যা। চান্দি গরম আছে, কখন চড় থাপ্পড় বসিয়ে দিব বলতে পারি না।
ওনার কঠোর রাজবাড়ি গমগমে কণ্ঠের হুমকি শুনে পর্দার আড়ালে থাকা ইরা পর্যন্ত কেঁপে উঠল। অতি দ্রুত ইচ্ছে ভয়ে পিছপা হলো, নাক টেনে টেনে থেমে থেমে কাঁদে। আপনি ওকে ফিরিয়ে পুরোটা ওকে বলতে দিলেন না তিনি। চলন্ত কথার মধ্যে বাধা সৃষ্টি করলেন, অতঃপর তেড়ে ফুরে উঠলেন। ইচ্ছে ভীতু মুখে দ্রুত পিছিয়ে গেল। তিনি রেগে চেঁচিয়ে উঠলেন, শুয়োর, তুই ওর বাল হোস, খাস বাংলায় বাল বুঝোস? বন্ধুত্ব কি সেটা আদৌ কিছু বুঝিস? তোর বড় ভাইয়ের থেকে কিছু অন্তত শিখিস। আর হ্যাঁ, আর একটা কথা, তোর ঘরে অবস্থানরত দ্বিতীয় ব্যক্তিটি আর তুই দ্বিতীয়বারের মতন আমার সামনে পড়িস না, ফলাফল ভালো হবে না। এরপরে তিনি বেরিয়ে যান। মৃধাবাড়ির সামনে অবস্থানকৃত দোকানটি শক্তপোক্ত কাঠের টুটিতে বসেছেন তিনি। তার পাশে ওনার চেলাপেলারাও ইট কেড়ে বসেছে। কুদ্দুস তো মহা খুশি, এক প্রকার খুশিতে পারলে উৎসব করে বসে। কতদিন পর নবাবের পদধূলি পড়লো তার দোকানটিতে। অধিক আনন্দের সানন্দে তার স্বচ্ছ চোখ জোড়া হাস্যোজ্জ্বলে চকচক করছে। আগে পাখি ও নবাব ছিল তার রোজকার কাস্টমার। একজন তার প্রেয়সীকে দেখার আশায় ঘন্টায় ঘন্টায় চায়ের গ্লাস খালি করত, অপরদিকে আরেকজনের চায়ের বদ অভ্যাস ছিল। চা না খেলে তার ঘুম ক্লিয়ারই যেন হতো না। অথচ আমরা তথাকথিত সর্বদা জেনেই এসেছি যে রাত জাগার জন্য মানুষ চা পান করে, কিন্তু এখানেই ঘটনা সম্পূর্ণ ক্ষেত্র তার ঠিক উল্টো দিকে। এই পর্যন্ত ৩-৪ কাপ চা খেয়ে তিনি শেষ করেছেন। বিকেল ৪টা বাজে। রোদ্রের তাপ অনেকটা ঝিমিয়ে এসেছে, সেই সঙ্গে সূর্যের অস্তচর সময়ক্ষণ পেরিয়ে এলো। ওনার ঈগল সোচালো দৃষ্টিজোড়া মৃধাবাড়ির আনাচে কানাচে ঘুরছে ফিরছে। কখনো বা কোনো অদৃশ্য নিখুঁতে গড়া এক হিসেবের ছক করছে যেন। বাড়িটা আর আগের মতন, এই মেন গেটটাও ভাঙা। এখন রাস্তা থেকে সরাসরি বাড়িটা দেখা যায়, যদিও সুপারি গাছের শুকনো লম্বা আকৃতির পাতা দিয়ে কোনো রকম একটু একটু বেড়া দিয়েছে, তবুও অধিকাংশই দেখা যায়। সবজির ক্ষেত, সেই বাহারি ফুলের বাগানও নেই, সব যেন মৃত বাগান শূন্য। একটা কাকপক্ষীরও টের পাওয়া যায় না। কুদ্দুস নওয়াফের দৃষ্টি অনুসরণ করে মৃধাবাড়ির অলিন্দে তাকায়, যেন ওনার নীরব চোখের ভাষা বুঝতে চেষ্টা করছে, সাধন করছে। কিঞ্চিত কর হলেও বুঝিল ওনার ভেতরকার মনোভাব। কুদ্দুস ক্ষণকাল মুখটা মলিন করে নিল, পরক্ষণে গরম গরম নিঃশ্বাস ফেলে বলে, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা, যেন এক ঘুমন্ত মৃত্যুপুরী। আগের মতন হাসি আড্ডা নেই, স্বাধীনও থাকে না, পাখিও থাকে দুই মা আর ঝি, মুক্তি আর কাজল রেখা আন্টি, তবুও যেন জনমানবহীন মনে হয়। নব গরম চা এক চুমুক বসিয়ে চুপ উঁচিয়ে জানতে চাইল, স্বাধীন কই? বরিশাল সদরের লজিন থেকে পরে। নব চা রেখে দিল। সাতটা মুখে কেন যেন বিদঘুটে ঠেকছে, ভালো লাগছে না, ইচ্ছিরি স্বাদও পাচ্ছে না, সঙ্গে তৃপ্তিও পাচ্ছে না। কুদ্দুস জিজ্ঞেস করলো, চা ভালো হয়নি? না, চা ভালো হয়েছে, তবে মুখে স্বাদ নেই, তৃষ্ণা লাগে। কথার মাঝে মেইন রাস্তায় ওনার ধূসর মণিজোড়া নজর পড়লো। দেখলেন মুক্তি আসছে, কালো বোরকা পরা, মাথায় প্রিন্টের একটি হিজাব। বেশ ক্লান্ত সে, দেখে বোঝা যাচ্ছে। হঠাৎ করে নওয়াফের দিকে ওর দৃষ্টি নিবদ্ধ হয়, সঙ্গে সঙ্গে তার মেজাজটা ছুটে গেল। তবে আগ বাড়িয়ে রাগ দেখাতে গেল না, হনহনিয়ে হেঁটে চলে যাচ্ছিল। তিনি পিছু থেকে ডাকলেন, এই মুক্তি, এদিকে আয়। মুক্তি থেমে পড়েন, নাচাইতো হেঁটে ওনার সন্নিকটে গেল। জি বলুন। ওনার মুখায়ব বেশ শান্ত, তবে চক্ষু দেশের ভাষা অস্পষ্ট। গলদেশ শক্ত, ললাটটিতে বিরক্তি খেলা করে। তিনি থমথমে মুখে বললেন, ওকে ঘর থেকে বের করে দেওয়ার অধিকার কে দিয়েছে তোকে? বেশ মহাপণ্ডিত হয়ে গেছিস দেখছি। নিজেকে কি ভাবিস তুই? জায়গা জমিন কি সব তোর বাপ তোর নামে একা দলিল করে দিয়ে গেছে? কার পারমিশন নিয়ে তুই ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিস? রাস্কেল, উত্তর দে। শেষের কথাটুকুতে ওনার কণ্ঠস্বর জোরালো, বেশ শক্ত ছিল, সেই সঙ্গে কর্কশ। চোখ দুটি ছুরির ন্যায় ভীষণ ধারালো, শৌচালো। এদিক ওদিক একটু হলেও যেন গায়ে ঢুকে খুনি করে ফেলবে। মুক্তি ভয় আতঙ্কে তন্মধ্যে কেঁপে উঠল। ভয় অবশ্য ওনার মতন লোকে ভয় পাওয়ারই কথা, তবে আজ আর ওনার হুমকি থামকিতে বিন্দুমাত্র দমল না। সে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, আমার বোনকে আমি যা খুশি তাই করব, আপনার তাতে কি? কে হন আপনি? ওর এলাকার বড় ভাই?
আপনার জন্যই আজ আমার বোন ঘর ছাড়া, পৃথিবী ভিটা ছাড়া। কতটুকু বয়স ছিল ওর? সেই বয়সে আপনি ওকে পুরোপুরি মৃত বানিয়ে দিয়ে এখন নাটক সাজাতে আসছেন? এতদিন তো গ্রামে ছিলেন না, এখন আসলেন কেন? নতুন কাহিনী পুনরাবৃত্তি করতে? নফ রাগ করলো না, তবে ঠোঁট ছড়িয়ে নামের মাত্র মৃদু হাসে। মুক্তি অবাক নেত্রে দেখলো কুদ্দুস আদ্য প্রান্ত বুঝলো না। সে কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। চায়ের কাপ কাঠের তৈরিকৃত বেঞ্চে রেখে দিয়ে এক পা করে মুক্তির দিকে নিকটে অগ্রসর হন। মুক্তি ভেবে নিয়েছে সে আজ নির্ঘাত ওনার শক্ত হাতের মারি থাপ্পড় খাবে, তবে সে দমবে না। সত্যিটা সবার সামনে চেঁচিয়ে বলবে। তিনি প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে এক পা ভাঁজ করে দিয়ে দাঁড়িয়ে পড়েন। মুক্তির মুখের সামনে গিয়ে একটা দাম্ভিকতা নিয়ে ফের বলেন, তখন কি বলছিলি জানো? আমি ওর কি হই, তাই না রে? জানতে চাস ওর আমি কি হই? ওর সবচেয়ে আপন ব্যক্তিটি হই আমি। ওর দেহের লোমে লোমে আমার নিঃশ্বাসের গন্ধ পাবি। কারণ কি জানিস? কারণ সে নওয়াব তালুকদারের স্ত্রী, মিসেস পাখি তালুকদার। মুক্তি আশ্চর্য হয়ে রইল। বাকরুদ্ধে সমগ্র শরীরে নড়াচড়াটুকুও বন্ধ। স্তব্ধে চক্ষুদ্বয়ের পলকও পড়ে না, সম্পূর্ণ নির্বাক বিমূর্ত ভাব। সেকেন্ড কয়েক পর তার সম্বিত ফিরে। তার সমগ্র দেহ রীতিমতন কাঁপছে। সে এসব কি শুনছে? তৎপর বিড়বিড় করে অস্পষ্ট কণ্ঠস্বরে বলে, আপনি মিথ্যা বলছেন। পাখি যদি আপনার স্ত্রী হয় তাহলে সবার সামনে যে সিমরানকে বিয়ে করলেন সে কে? ওনার তীক্ষ্ণ দৃষ্টির জন্য আরো প্রগাঢ় হয়। শক্ত চিবুকেও গাম্ভীর্যে কণ্ঠনালী হতে বেরোলো। সে আমার কেউ না, কেউ না। আমার স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়ার শাস্তি তুই পাবি। নিখিলকে চিরজীবনের মতন হারাবি তুই। তখন বুঝবি কাছের মানুষ দুঃখ দিলে কেমন লাগে। এমন শাস্তি আমি আপনাকেও দিতে পারি নাফ ভাই। এতই যেহেতু ভালোবাসতেন তাহলে ওকে সবার সামনে বসে গলা টিপে ধরে হত্যা করতে কেন চেয়েছিলেন? তখন আপনার কলিজা কাঁপেনি, বুকে মায়া লাগেনি, মন কাঁদেনি? আমার সরল সোজা বোনটাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছেন। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে প্রেম করতে ফোর্স করে তাকে মাঝ রাস্তায় ছেড়ে এসেছেন। তবুও মেয়েটা চুপ ছিল। কিন্তু আমি নই। নিখিল কেন, আপনাকেও আমাদের বাড়ির ত্রিসীমানায় দেখতে চাই না। সব কয়টা প্রতারক, বিশ্বাসঘাতক। সবচেয়ে বড় প্রতারক তো তুই। পরিচিত কণ্ঠস্বর শুনে মুক্তি আচমকা চমকে যায়। অতিশয় খাড় ঘুরে দ্রুত পিছু ঘুরল। অমনি পিছনে নিখিলকে দেখতে পেল। নিখিল আরো কয়েক কদম এগিয়ে গিয়ে ওর সন্নিকটে গিয়ে পড়ল। রাগ থাকা ভালো, তবে অতিরিক্ত নয় মুক্তি। তুই যা করেছিস ক্ষমার অযোগ্য। ভেবে দেখেছিস তোর কারণে আজ 5টা বছর যাবৎ তোর ছোট বোনটি বাড়ি ছাড়া, স্বজন প্রীতি ছাড়া। ইভেন এটাও জানি না মেয়েটা কোথায় আছে, কেমন আছে। আর সেখানে কিনা দোষারোপ করছিস নওয়াবকে। সে বেচারা তো আগে থেকেই অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে। নওয়াব তো পরের ছেলে ছিল, কিন্তু তুই তো আপন রক্ত ছিলি। সেই ছোট থেকে চিন্তিস ওকে, তবুও এমন নিষ্ঠুর বর্বরতা আচরণ করতে বুক অব্দি কাঁপলো না? অনুশোচনাবোধ জাগে না? প্রায়শ্চিত্তবোধ লাগে না? তোরা দুজনই সমান অপরাধী। বাহিরের লোকের চেয়েও তোরা অধিক ভয়ঙ্কর। ওকে শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে আঘাত করেছিস। একটা কথা বলি, পাপ বাপকেও ছাড়ে না। তোরাও পাবি, শুধু সময়ের অপেক্ষা। তোরা একটাও ক্ষমা পাবি না, তিলে তিলে মরবি। আমি পাখিকে বলে দেব তোদের দুজনকে যেন কখনো ক্ষমা না করে। মুক্তি চোখ রাঙানো। আমি আমার দোষ স্বীকার করছি। প্রায়শ্চিত্ত বোধ জাগছে অন্তরে। আমার ভুলের জন্য প্রতিনিয়ত কম শাস্তি পাচ্ছি না। মা, ভাই এবং আপনিও পুরোপুরি কথা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আপনার ভাইয়ের নাকি এত ক্ষমতার দাপট। তাহলে কাজের সময় তার ক্ষমতার দাপট কই থাকে? আবার স্ত্রী দাবি করতে আসছে। স্বামীর কোন ভূমিকা তিনি পালন করেছেন? বর্ষণের সেই রাতে যখন পাখির উপর ধর্ষণের মতো ভয়াবহ হামলা হয়েছিল তখন তিনি কোথায় ছিলেন? যখন পাড়া প্রতিবেশী পাখিকে চুল ধরে ঘর থেকে বের করে পিটিয়েছিল, সবার সামনে ওড়না খুলে ছুঁড়ে মেরে খুঁটির সঙ্গে মেয়েটাকে বিনা অপরাধে বেঁধে রেখেছিল, ওর গায়ে পতিতার মতো ভয়াবহ অপকর্মের ট্যাগ লাগিয়ে দিয়েছিল, ওর কোমল দেহটার উপর লাঠিচার্জ করেছিল, তখন কোথায় ছিলেন তিনি? আবার ওনার বিয়ের দিন গলা চেপে ধরে পাখিকে তো নিজ হাতে উনি মেরেই ফেলতে চেয়েছিলেন। এত কিছুর পরও ভালোবাসার কথাটা বলতে আপনার আর আপনার ভাইয়ের লজ্জা করছে না? আপনারা মানুষ না, বিকৃত মস্তিষ্কের পশু।
মানুষ থাকলে তো ভিতরে মনুষ্যত্ব বোধ থাকতো, এখন তো সেটাই নেই। আর আপনারা আমাকে কি রিজেক্ট করবেন? আমি রিজেক্ট করেছি আপনাদের। আর আমার বোনকে আপনারা হারিয়েছেন, আপনারাই খুঁজে এনে দিবেন, নতুবা আমি আপনাদের নামে মার্ডার কেসের মামলা দিব। আর তার প্রধান আসামি থাকবে আপনার ভাই নাফ তালুকদার। বউ থাকতেও কেন দ্বিতীয় বিয়ে করতে গিয়েছিলেন তিনি? কেন বিনা দোষে আমার বোনকে হত্যা করতে চাইছিলেন? নফ প্রচন্ড বিরক্ত হলো। পেছনের কথাগুলো সে ভাবতে চায় না। আর না ভাবতে যাওয়ার আরেকটি বিশ্বত কারণও আছে। ওসব অতীত মনে পড়লে তার নিজেকে সহস্রাধিক কুটি কুটি করে কাটতে ইচ্ছে করে। কেন করলো, কি জন্য করলো? এই আফসোস, প্রায়শ্চিত্ত বোধ, অনুশোচনা বোধ তাকে প্রতিনিয়ত পিছু করে বেড়ায়। কুড়ে কুড়ে খায় সে। তখন গভীর গাঢ় একাকিত্বে ভোগে। মন খারাপের প্রহর শুরু হয়ে যায়। তার তখন আক্ষেপ লাগে, গভীর হায় হুতাশের আক্ষেপ। হৃদয়ে যন্ত্রণা হয়, মরণ যন্ত্রণা। তিনি কোনো রকম উত্তর দিলেন না। সম্পূর্ণ সময়টা মনও রইলেন। পরক্ষণে ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন। মুক্তি তন্মধ্যে চেঁচিয়ে বলে উঠল, আপনার ভাইকে সাহসী মনে করেছিলাম, এ তো দেখছি ভীতু একটা, কুকুরের মতো লেজ গুটিয়ে পালায়। নফ হেঁটে যাচ্ছিল। আকস্মিক গতিপন্থীর মধ্যে থেমে যায়। রাস্তার পাশ থেকে মোটা একটা কাঁচা ডাল ভেঙে মুক্তির দিকে থা থা করে এগিয়ে যাচ্ছিল। মুক্তি ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে গেল। কঠোর মুখটা হঠাৎ করে মলিনতা, ভয় একসঙ্গে ভিড় জমায়। ভীতু মুখটা নিয়ে সে নিখিলের পেছনে তড়ি করে করে লুকিয়ে পড়লো। নিখিল মুক্তির সামনে দাঁড়ানো। নব চক্ষু শক্ত করে শুধাল, নিখিল সর তুই। নিখিল নবকে বাধা প্রদান করলো। মারিস না ওকে, না বুঝে বলে ফেলেছে, আমি তার জন্য ক্ষমা চাচ্ছি। তিনি শক্ত রক্ত চক্ষু নিয়ে রাজভারী কণ্ঠে পুনরায় শুধালেন, ওর মুখে লাগাম টানতে বলিস, নতুবা জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। ওর ভাগ্য ভালো, ও পাখির বোন, এজন্য বেঁচে যাচ্ছে, নয়তো এতদিনে ওর জানাজা আমি দাঁড়িয়ে থেকে পড়াতাম। নিখিল কিচ্ছু বলল না, নীরব রইল। মুক্তি দমল, ভয় পেয়েছে আকস্মিক। তার আগেই ভাবা উচিত ছিল উনি যেমন তেমন সাধারণ লোক নন, তিনি স্বয়ং নব ভাই। ওনার সঙ্গে বেশি মুখ চালালে চট্টর খেতে তো হবে, কিন্তু সে তো ক্রোধের বশে জানে তাই ব্যবহার করেছে। চরপরনি এটিই ভাগ্য। সকাল সকাল মেজাজটাই চটে গেল অনন্যার। মেজাজটা চটার বেশ কারণ রয়েছে। রাইয়ার নামক ছেলেটা ইদানিং বেশ চালাচ্ছে, বিরক্ত করছে। জ্বালানোর সংখ্যা কম হলেও বোঝা যেত, বাট সে যা করছে তা অতিরঞ্জিত। সেদিন রঙ্গন বাইরাতে চড়ও খেয়েছে একটি। চরকার মূল বিষয়বস্তু ছিল তার নিকটে আবারও চিঠি নিয়ে এসেছে। সে নিতে চায়নি, জোর করছিল। অনন্যা ধমকিয়েছে, তাতে কাজ হয়নি। এরপরেও জোর করছিল, যার ফলস্বরূপ রঙ্গন ভাইয়ের হাতে চর খেতে হয়েছিল। অনন্যা গোছগাছ করছিল, তখনই বিকেল 4টা নাগাদ হবে। সূর্যের তেজ কমেছে, সেই সঙ্গে শেষ বিকেলে শীতল শীতল একটা ভাব চলে এসেছে। রঙ্গন শোরুমে এলো। অনন্যার স্টাফদের মধ্যে একজন চেয়ার এনে দিল তাকে বসতে। আজ শোরুমে কাস্টমার কম। রঙ্গন ভাইয়ের হাতে গিটার, মাঝে মধ্যেই সে আর অনন্যা অবসর সময় কাজের ফাঁকে ফাঁকে গান করে। অনন্যার গিটারও বাজায়, যদিও তার সম্পূর্ণ ক্রেডিট রঙ্গন ভাইয়ের। উনি তাকে গিটার বাজানো শিখতে সাহায্য করছিলেন। সালমান নামক একজন স্টাফ এসে চা দিয়ে গেল। রঙ্গন সৌজন্যমূলক হেসে ধন্যবাদটুকু জানালো। এরপরে চায়ের ছোট্ট করে চুমুক বসালো। অনন্যা লাইভ করছিল, ব্যাক ক্যামেরা দিয়ে ড্রেস দেখাচ্ছিল। পাক্কা 2 ঘন্টা লাইভ করার পর সে ক্লান্ত হয়ে পড়ল। একজন স্টাফকে ডেকে কফি আনিয়ে নিল। কফি খেতে খেতে আড্ডা চলল বেশ কিছুক্ষণ। আড্ডার এক প্রসঙ্গে রঙ্গন ভাই বললেন, রঙ্গন ফুল, এটা গুরুতর কাজে এসেছে। তুমি কি জানো এবছর শিল্প মেলা হতে যাচ্ছে, তাও গাবতলী। সেও নিশ্চয় তোমাদের ওইদিকে। তুমি কি ওখানে স্টল দিবে? অনন্যা স্টাফদের সঙ্গে সঙ্গে ড্রেস প্যাকিং করতে করতে জবাব দেয়, যাব। এই বিষয়ে আমি আরো আগে থেকে ভেবে রেখেছি। সব গোছগাছ করাও শেষ। আমাদের মোট 10টি স্টল যাবে। শিল্প মেলার প্রধান কমিটির সঙ্গে কথা হয়েছে আমার, তিনি অনুমতি দিয়েছেন, তবে তাকে কিছু দিতে হবে। তা বটে, তবে ভালো উদ্যোগ। কবে যাচ্ছ? আগামীকাল। ঠিক আছে, হেল্প লাগলে বলো কিন্তু। রঙ্গন ভাই, আপনার হাতে ঘড়িটি দারুণ মানিয়েছে। তোমারই দেওয়া, গতকাল দেখা হচ্ছে, আজ উঠে। হ্যাঁ, সুচির বড় ভাই সুমনের বিয়ে ঠিক হয়েছে। পারিবারিকভাবে বিয়ে, কথা ছিল নানা বাড়ি বসে বিয়ে হবে। সেই অনুযায়ী তালুকদার বাড়িতে সবকিছুর আয়োজন করা হচ্ছে।
বাড়ি ভর্তি সব মানুষ থাকলেও নওয়াবকে দেখা গেল না। সকলে কম বেশি তাকে মিস করছে। পরিবারের একমাত্র বড় ছেলে বলে কথা, তার মধ্যে সবার মাথার মুকুটমণি। বর্তমানে সে কোনো উৎসবে অনুষ্ঠানে গা মাখে না, তালুকদার বাড়িতে অতি প্রয়োজন ছাড়া প্রবেশও করে না। তা নিয়ে তার ফুপুদের মধ্যে গভীর কানাঘুষো চলে। তিনি ওইসবই কর্ণপাত করেন না। বিকেলের দিকে সব কাজিনরা এসে হামলে পড়ল। ট্রি হোম খোলা না পেয়ে তারা ক্লাবে গেল। সেখানে ওনাকে পাওয়া গেল নিজস্ব কেবিনে শুয়ে আছেন। লম্বা চুলগুলি ঝুটি করে নিয়ে সবে বডি স্প্রে দিয়ে বেরোতে যাচ্ছিলেন। ঠিক তখন হুড় করে ওরা ভেতরে ঢুকে পড়ে। তিনি অতি আশ্চর্য হলেও উপরে খুব স্বাভাবিকই রইলেন। তার আচরণে যেন ওরা বাকরুদ্ধ। চমকে দিতে এসে নিজেরাই ওনার অদ্ভুত শক্ত আচরণে চমকে যায়। সুচি মুখটা মলিন করে নিল। আমাদের আশাতে তুমি খুশি হওনি? তিনি অধিক চিন্তা করণে বললেন, না, কারণ কাজে না অকাজে তোরা বেশি আসিস। এখন সর, রাস্তা তৈরি করে দে, যেতে হবে। কাচি লাইনে যাবো একবার, এছাড়া জরুরি কাজ আছে। নোভা বলল, ওরা কি বলে অন্তত একবার শুনে যা। তিনি সূক্ষ্ম দৃষ্টিকোণ হতে এক ঝলক হাত ঘড়িটা দেখে নিলেন। পরপর বিরুদ্ধসূচক শ্বাস ছাড়েন। তীক্ষ্ণ দৃষ্টিজোড়া ধারালো আস্তরণ ওদের উপর এসে পড়ে। সঙ্গে সঙ্গে সকলে খানিকটা হকচকে উঠল। ভয় ভয় নিজেদের গুটিও নিল। তিনি জুতা পরতে পরতে বললেন, বল। ইচ্ছে সূচিকে কুনুই দিয়ে ঠেলল, বলতে ইশারায় আশকারা দিল। ফিসফিস করে বলল, বল না ওনাকে। না, পুনরায় বিরক্ত হলো। থমথমে কঞ্চে বললেন, কোথাও যাবি? এবার সকালে একটু একটু সাহস পেল। মাথা নাড়িয়ে সূচি বলল, আমরা বাণিজ্য মেলায় যেতে চাচ্ছি, গাবতলী মেলা হচ্ছে। গাবতলীর কথা স্মরণে আসতে এই পুরনো অতীত এসে তাকে ঝড়ের বেগে আক্রমণ করে বসলো। তার বুকটা আকস্মাৎ থক করে উঠল। চোখে মুখে আলাদা একটা বিষাদ বিষাদ ভাব প্রকাশিত। এমনই একটা দিনে প্রিয় নায়টির সঙ্গে করে মেলা দেখতে গিয়েছিল। সেই দিনগুলো ওনার কাছে একটা একটা স্বর্গ হয়ে আছে। তিনি রাজি হলেন। ওদের বললেন 1 ঘন্টার মধ্যে রেডি হতে। ঠিক 1 ঘন্টার মাথায় ওদের আবার দেখা মিলল। সকলে সাজগোজ করে তৈরি। ওদের নিয়ে গাবতলী আসতেই টাইম লেগেছে 30 মিনিট। দোকানে আজ প্রচণ্ড ভিড়। এই ভিড়টা বেশিরভাগ বিকেল 4টা থেকেই শুরু হয়, এরপরে রাত 10টা অবধি থাকে। 11টার দিকেও মোটামুটি ভিড় থাকে। অনন্যদের 10টি স্টল এসেছে, তার সঙ্গে কর্মচারী এসেছে 30-এর অধিক। এছাড়া শুভ, শান্ত, তাসদীপ, তন্ময়ও রয়েছে। রঙ্গন ভাইয়ের দেখা মিলে প্রতিদিন অন্তত একবার করে। অনন্যা আর রঙ্গনের মাঝে মধ্যে অবসর সময়ে গান করতে দেখা যায়। মেলায় উপস্থিত লোকজনের ভিড় জমিয়ে ওদের গান কখনো কখনো উপভোগ করে। মেলায় আসা অধিকাংশ লোকেরা ভাবে রঙ্গন আর অনন্যা প্রেমিক যুগল। সত্যিকার অর্থে এমন কিছুই নয়। অনন্যা কর্মচারীদের সঙ্গে সঙ্গে নিজেও কাজ করছিল। এত বিয়ে যে কর্মচারীরা একা সামলাতে হিমশিম খাচ্ছিল। সময়টা তখন মাগরিবের ওয়াক্তের পর। হুট করে তার নজর বিদ্ধ হয় মেলার প্রধান ফটকে একটি হাইস মাইক্রোবাস গাড়ি এসে মেলার মেইন ফটকে থামলো। সেখান থেকে পরিচিত কিছু মুখ বের হতে দেখা গেল। তার চেয়ে বেশি আশ্চর্যজনক চমকপ্রদ ছিল সেই সাংসে মাইক্রোবাস গাড়ির ঠিক পেছনে কালো রঙের একটি বাইক পার্কিং করতে দেখা গেল। সুপরিচিত সেই সুদর্শন লম্বা তাপত নিয়ে ঘুরে বেড়ানো পুরুষটিকে দেখে তার হৃৎপিণ্ডের ধুকপুকানি সমুদ্রের গর্জনের ন্যায় বেড়ে গেল। সেই সঙ্গে বাড়ল থপাস থপাস করে বক্ষপটের অভ্যন্তরের আওয়াজ। অবরুদ্ধ গলদেশটিতে শুকনো জল শূন্য মনে হলো। তার উপস্থিত শক্তিটুকু যেন ক্ষণকালের মধ্যে লোপ পেয়েছে। কোমল লতানো দেহটা ড্রিম ড্রিম কম্পরিত আওয়াজ স্পষ্ট প্রস্ফুটিত। দপ করে চেয়ারে বসে পড়ল সে। সমগ্র দেহটা ভূমিকম্পের ন্যায় যেন দুলছে। তার গলদেশ ক্রমশ শুকিয়ে এলো। শুভ্র সুন্দর কাজল মাখানো চোখ দুটি জলে চিকচিক করছে এক পা করে। যতটা সামনে আসছে লোকটা, তার বক্ষ অভ্যন্তরে ড্রিম ড্রিম আওয়াজ ততই বিদ্যুৎ আকারে বেড়ে চলেছে। মাথা এলোমেলো, মস্তিষ্ক জ্ঞান শূন্য। যদি লোকটা তাকে দেখে ফেলে এখানে নিশ্চিত রণক্ষেত্র একটা বাজিয়ে ছাড়বে। এত কষ্ট করে সে নিজের একটা পরিচয় তৈরি করেছে, নিজের শক্ত অবস্থান তৈরি করেছে। কিছু সংখ্যক আউটলোকের জন্য তার ব্যবসার ক্ষতি হোক, সে তা মানতে পারবে না। তাছাড়া পুরনো সেই ইতিহাসের পুনরাবৃত্তি সে হতে দিতে চায় না।
সে তার কর্মচারী তাপসকে বলল, তোমরা এই দিকটা সামলাও, আমি একটু বিরক্তি ফিল করছি, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। ওয়েটিং রুমে গিয়ে বিশ্রাম নিব। আর হ্যাঁ, কাউকে দিয়ে কড়া লিকার দিয়ে 1 কাপ চা পাঠিও, লেবুর চা। তাপস মাথা নাড়ল, জবাবে বলল, নো প্রবলেম ম্যাম, আমরা এই দিকটা ঠিক সামলে নেব। আপনি নিজের প্রতি খেয়াল রাখুন। প্রয়োজন হলে আজ আর স্টলে থাকতে হবে না, তবু আপনি বিশ্রাম নিন। অনন্যা স্মিত হাসল। তার কর্মচারী যেন কর্মচারী নয়, কোনো আপন মায়ের পেটের ভাই। প্রতিটি কর্মচারীদের আচরণ খুব সুন্দর ও কোমল। তাকে যথাসম্ভব সমানো ভয় পায়। সুপরিচিত মুখগুলির সামনে তার নিজের মুখ প্রকাশিত হওয়ার আগেই ওয়েটিং রুমে চলে গেল। এদিকে সুচিরা অনন্য রহমানের স্টলে ভিড় জমিয়েছে। মেয়েরা তাদের পছন্দ মতন বিভিন্ন ধরনের ব্যবহৃত জিনিসপত্র ক্রয় করছে। নিখিল, ইচ্ছে, মুস্কান, ইরা, রমিত, সুচি, নোভা আর অনেকেই ছিল। লম্বা একটি দল যেই স্টলে যাচ্ছে লোকেদের পাগল করে ছাড়ছে। এইটা দিন, ওটা দিন, না না না, ভাল লাগছে না, নানা অজুহাত। কিছুক্ষণ পরেই রঙ্গনকে আসতে দেখা গেল। পিছু পিছু শান্ত, তাশরিফ, তন্ময়, শুভও আসলো। রঙ্গন যে স্টলে ছিল তার 2 স্টলের পরে নফরা। হঠাৎ শুভর নজর পড়ল নফের দিকে। যদিও তিনি মাস্ক পরা ছিল, তবুও চিনতে ভুল হয়নি। সে শান্তকে বলল, আরে শান্ত, ওই দেখ তরুণীদের ক্রাশ নফ তালুকদার ছদ্মবেশে মেলায় এসেছে, চল ওনার সঙ্গে দেখা করে আসি, সঙ্গে অটোগ্রাফ আর সেলফি তুলে আসবো। শান্ত বিস্ফোরিত নয়নে দৃষ্টিপাত করে। সত্যিই তো, ওইটা নওয়াব তালুকদার, তাই না রে? জবাবে তন্ময় শুভকে বলতে না দিয়েই নিজেই বলা, আমি 100% শিওর ওটা নওয়াব তালুকদার, কারণ ওনাকে সামনাসামনি বেশ কয়েকবার আমি দেখেছি। তখন চুল এত লম্বা ছিল না, এখন যেন ক্যানোয়ানের ফটোকপি। এই লোকের যে কি পরিমাণ মেফ্যান আছে তাও ভাবতে পারবি না। শান্ত বলে, অত কথা বাদ, আগে অটোগ্রাফ আর সেলফি তুলে নেই। ওরা বলল, দেখি বড়লোকের ছেলে আমাদের ভ্যালু দেয় কিনা। শিব নাক ছিটকাল। ভ্যালু দিবে না মানে? এটা কেমন কথা? আমরা গঙ্গার জলে বেশি এসেছি নাকি? আজব। ওদেরকে থামিয়ে শুভ সহ সকলে নফের সামনে গিয়ে হাজির। তাকে দেখেই সকলে কপাল সালাম চুকলো। তন্ময় বলল, হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমায় চিনতে পারছেন? আমি আপনার গ্রুপের অ্যাডমিন তন্ময় শেখ। তিনি খানিকটা সময় ধরে মুখ চিবিয়ে চিবিয়ে শত্রু মুখটা ভাবেন। পরবর্তীতে বুকে আড়াআড়ি হাত বাঁধা ছেড়ে দিয়ে হু হু করে একগাল হেসে দিলেন। সকলে অবাকে বাকরুদ্ধ, বিস্মিত। ওদের অবাকতা দ্বিগুণ বাড়িয়ে দিয়ে তিনি শত্রু মুখটাতে শুধলেন, তুমি সেই তন্ময় শেখ? বাহ, দারুণ তো, দেখা হয়ে ভালো লাগলো। তারা দুজনেই হ্যান্ডশেক করলো। তন্ময়কে বুকে নিয়ে আলিঙ্গন করলো, অটোগ্রাফ দিল, সঙ্গে ছবিও তুলল। সকলে কম বেশি হতবাক, নির্বিকার। তারা ভেবেছিল উনি অহংকারী বদমেজাজি টাইপের হবে, অটোগ্রাফ দিতে আগ্রহী হবে না। সেখানে ওদের ধারণা ভুল যে তা প্রমাণই করে দিল। সকলে বুঝলো লোকটা ভারী মিশুক ও খোশ মেজাজের। কেন জানি লোকটাকে ওদের নিকটে ভালোই লাগলো। ওদের সঙ্গে গল্প, আড্ডা ও চাও খেলো প্রায় সেই 2 কাপ। সঙ্গে নিখিল, রমিজও ছিল। মেয়েরা তখনও কেনাকাটা করতে ব্যস্ত ছিল। একদম শেষের স্টলে রঙ্গন ছিল। সে অনন্যার খোঁজ করলো। একজন কর্মচারী বলল, জি স্যার। ম্যাম বিরক্ত ফিল করছিল, তার মাথায় পেন হচ্ছিল, এই জন্য বিশ্রাম নিতে ওয়েটিং রুমে গিয়েছে। আপনি চাইলে ওয়েটিং রুমে যান, ম্যামকে ওখানে পাবেন। রঙ্গন নট মাঝে চিন্তিত ভাত দেখালো। একজন নারী কর্মচারী বলল, চিন্তা করবেন না স্যার, ম্যাম ঠিক আছে, শুধু একটু বিশ্রামের প্রয়োজন। আজ সারাদিন ম্যাম আমাদের সঙ্গে কাজ করেছে, এজন্য হয়তো ক্লান্ত। রঙ্গন টুল পেতে বসলো। মেয়েটাকে বলল, 1 কাপ কফি দাও তো, চিনি কম দিবা। মেয়েটার নাম তিশা। সে কফি নিয়ে রঙ্গনকে দিল। সেই মুহূর্তে ফুট করে নবাবকে চোখে পড়ল রঙ্গনের। সে এগিয়ে যায়, সালাম দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন নবাব ভাই? আপনার সঙ্গে দেখা হবে কল্পনা ভাবিনি। যাক, দেখা হয়ে ভালো লাগলো। নবাব স্মিত হাসল। নামটা যেন কি তোমার? ঠিক মনে পড়ছে না, ভুলে গেছি। সেই কবে 6-7 বছর আগে পুরস্কার তুলে দিয়েছি, মনে আছে? গানের অডিশনে। হ্যাঁ, মনে আছে। আমার নাম রঙ্গন। আপনি রঙ্গন নামটি দিয়ে আমাকে একটি কবিতা লিখে দিয়েছিলেন, আজও আমার তা মনে আছে। আপনার সঙ্গীরা কারা? আপনার কাজিন মহল নাকি? নিখিল ভাইকে ছাড়া কাউকে চিনি না। ওরা আমার কাজিন, বাণিজ্য মেলায় এসেছে ভ্রমণ ও কেনাকাটা করতে। খুব ভালো।
এখানে আমার পরিচিত বেশ কয়েকটি স্টল আছে, আপনারা চাইলে এগুলো থেকেই কেনাকাটা করতে পারেন। 30% ডিসকাউন্ট রয়েছে। এছাড়া পণ্যগুলির মান উন্নত ও বেশ ভালো, সরাসরি ফ্যাক্টরি কারখানা থেকে আসে। মেহেন্দি চাইলে নিতে পারেন, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত অর্গানিক মেহেন্দি। নওয়াব হেসে টুলে বসে পড়ল। তোমার দেখছি এসব দোকানের সম্পর্কে ভালো ধারণা রয়েছে। দোকানগুলির মালিকের সঙ্গে বেশ ভালো সখ্যতা আছে নাকি? রঙ্গন ঠোঁট চেপে খানিকটা হাসল। সে আমাকে বন্ধু ভাবে, আর আমি তো শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে চাই। নওয়াব উঠে দাঁড়ালো। আমার মেয়েদের সঙ্গে শপিং কিংবা ভ্রমণ করা বলো বর্তমানে পাংশুটে ঠেকছে। তুমি ওদের একটু গাইড করে ভালো পণ্য সম্পর্কে ধারণা দাও, ওরা কেনাকাটা করুক, আমি কফি খাবো। আচ্ছা, এখানে ভালো মানের কফি শপ কোন দিকে? রঙ্গন বলল, একটু বামে মোড় দিবেন, তার থেকে একটু সামনের দিকে আগেলে বেস্ট কফি শপটা পাবেন।